সায়দাবাদের দিকে যারা যান ওই পথে তারা নিশ্চয়ই দেখছেন যখন জ্যাম থাকে গাড়ির, একটা লোক হাতের মধ্যে গু নিয়া গাড়ির সামনে এসে দাঁড়ায়, দামি গাড়ি প্রাইভেট কার গুলার সামনে দাঁড়ায়, বলে যে গ্লাসের মধ্যে লাগায় দুমু টাকা দে, লাগায় দুমু টাকা দে বলে চিৎকার করতে থাকে এবং গুটা একদম কাছে নিয়ে যায়। আর আপনি গ্লাসের ভিতরে বসা, মনে করেন যে পাশে আপনার বউ বসা রয়েছে বা বান্ধবী বসা রয়েছে বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ, আপনার কি অবস্থা? আপনার মুখের সামনে গু নিয়ে দাঁড়ায় রয়েছে, বলে টাকা দে। নিরুপায়, আপনি না দিলে কিন্তু এটা মাইখা দিবে। আর ওইটা যদি মাইখা দেয়, দেখেন আপনি বাসা যাওয়ার আগ পর্যন্ত রাস্তা দিয়ে যত দূর যাইবেন খালি গন্ধ ছড়াইবে আর সবাই তাকায় থাকবে। এমন না যে টান দিয়া চলে যাইবেন, রাস্তা তো জ্যাম, একটু একটু করে যাইতে হবে, কি বিপদ। তখন কি করে জানেন? গ্লাস খুইলা ওই 20 টাকার নোট একটা বাড়ায় দেখে, না 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 20 টাকা না, 100 টাকা দে, লাগাই দিলাম 100 টাকা দে। ওই 100 টাকা দিতে বাধ্য হয়, ওইটা নিয়ে চইলা যায়। এভাবেই তার পেট চলে। এখন দেখেন, এটা ধইরা কেউ পুলিশও দিতেছে না, এর উপরে কেউ আঘাতও করতেছে না। ওই গোয়ের জায়গায় যদি আপনি একটা পিস্তল ধরাইয়া দেন, ওই একই জিনিস, কিন্তু ওইটা 100 টাকা নিছে, ওইটা হয়তো ঘড়ি, মোবাইল, টাকা পয়সা যা আছে সবকিছু নিয়ে যাবে, জিনিস একই। কিন্তু পিস্তলটা হাতে দিলেই তাই তাকে পুলিশে ধরবে। এই বেটা, তুই বেআইনি অস্ত্র পাইলি কই? তার মানে তার কপালে জেল। আর ওই পিস্তলের জায়গায় গু বইলা কেউ তাকে ধরতে পারতেছে না, পুলিশও তার কাছে যাইতেছে না। দেখছেন চাঁদাবাজিটাকে কিভাবে বৈধ করে নিছে? এটা কি অবৈধ মনে হয়? অবৈধ হইলো তো পুলিশ ধরতো। এখন ওই গুয়ের কারণে কেউ তার কাছে যাইতে পারতেছে না, নিজেকে নিজে বৈধ কইরা নিছে। তেমনি অনেক যুক্তি দিয়া অনেকেই না নিজেকে বৈধ কইরা নিতেছে। হ্যাঁ, নিজের বয়ানটাকে বৈধ করার জন্য কি সুন্দর সুন্দর যুক্তি দিতেছে। যুক্তির মধ্যে কি জানেন? বলতেছে একজন মানুষ ব্যাংক ডাকাতি করলো, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে হাজার হাজার কোটি টাকা লুইটা নিল, একজন মানুষ হাউজিং ব্যবসার নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করলো, একজন মানুষ রাজশাহীতে যায় 13,000 কোটি টাকার সম্পদ আত্মসাৎ করলো। কই, তাদেরকে তো কেউ ধরতেছে না। আর এখানে ওই 10,000 টাকার চাঁদা নেয় কারণ তার বাল বাচ্চা আছে, পেট চলতেছে না, সে 15-16 বছর জুলুমের মধ্যে ছিল, কোনো চাকরি বাকরি নাই, যার জন্য সে রাস্তায় ঘুরা ঘুরা 10,000 টাকা হয়তো চাঁদা নিছে। এটা কত বড় অপরাধ বলেন? কোনটা বড় অপরাধ? ওই যে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেল জামাতে ইসলাম, সেইটা, নাকি ওই 10,000 টাকা নিয়ে গেল সেইটা? কোনটা বড় অপরাধ? এইভাবে যুক্তি দিচ্ছে চাঁদাবাজির পক্ষে কে? ফজলুর রহমান সাহেব। এইভাবেই উনি বৈধতা দিচ্ছে। উকিল মানুষ তো, ব্রেন ভাই চারিদিকে খেলে। হ্যাঁ, উনার মাথার মধ্যে যদি সোজাসুজি একটা প্যারা ঢুকায় দেন, স্ক্রু হয়ে বাইরে যাইব। তো চারিদিকে বুদ্ধি খেলায়, চারিদিকে বুদ্ধি খেলায়। এই যে আইসা এখন বলে না স্বাধীনতার পক্ষের একটা শক্তি আসতেছে, এবার নির্বাচনে আসবেই বলে চিৎকার কইরা উঠে উনি। আর ওই স্বাধীনতার পক্ষের কোন ইঙ্গিত দেয় উনি জানেন? এটা ইঙ্গিত দেয় আওয়ামী লীগের। মুখ ফুইটা বলে না, আওয়ামী লীগের প্রতি ওনার ভালোবাসা আছে, কিন্তু এটা মুখ ফুইটা বলতে পারে না, কারণ 5ই আগস্টের পরে একটু সিচুয়েশনটা অন্যরকম না। কিন্তু ইনায়া বিনায়া কিন্তু ওই একই কথা বলে, স্বাধীনতার পক্ষের একটা শক্তি আসবেই এই দেশে। আপনি পারবেন ভাই, হ্যাঁ আপনি পারবেন। আপনি যেভাবে বৈধতা দিয়ে দিলেন 10,000 টাকার চাঁদাবাজির, এই কথাটা আপনি এই প্রথম না, কিন্তু অনেক আগেও একবার বলছিলেন। আজকে আবার লাল শার্ট পরে বলছেন। এই লাল শার্ট কিসের প্রতীক জানেন? আপনার মনের মধ্যে একটা আনন্দের ঢেউ খেলতেছে, আবেগের ফ্যাক্টরি চালু হয়ে গেছে আপনার ভিতরে। আপনি নিশ্চয়ই আবার কোনো গ্রিন সিগন্যাল পাইছেন। হ্যাঁ, ওই গ্রিন সিগন্যাল না পাইলে এইভাবে চাঁদাবাজিকে বৈধতা দিতেন না। আপনি নিজেও জানেন না কোন কথাটা আপনার নিজের জন্য লজ্জার, এটা আপনি নিজেও জানেন না। কোন কথাটা আপনার দলের জন্য লজ্জার, আপনি নিজেও জানেন না। কোন কথাটা তারেক রহমান সাহেবের জন্য লজ্জার, নিশ্চয়ই আপনি জানেন না। আপনার ওই আইকিউটা নাই। বর্তমান এই জেনারেশনকে আপনি বুঝতেই পারতেছেন না। বুঝবেন কেমনে? যেভাবে আপনি বান্দির পুত, ফকিন্নির পুত, রাজাকারের পুত বইলা বেড়ান বিভিন্ন চ্যানেলে চ্যানেলে ঘুরা, আপনি তো বুঝতেই পারতেছেন আপনার ডিমান্ড। হ্যাঁ, দেশের কত ডিমান্ড। আপনি জোর গলায় বলেন সিলেটে যায় আমি নির্বাচন করুন, ডাক্তার শফিকুর রহমান যেখানে দাঁড়াবে
তার জায়গায় আমি যা দাঁড়াবো, তার সঙ্গে লড়াই করুম, আমি দেখায় দেবো বীর মুক্তিযোদ্ধা। এবং আপনি চান বিদেশে যত ভোটার আছে সব ভোট আপনাকে দিবে, ওনারা আপনার দিকে তাকায় আছে, হ্যাঁ আপনার দিকে তাকায় আছে, আপনাদেরকে ভোট দিবে। ভাই ব্রাদার যারা বিদেশে আছেন, আমাদের প্রবাসী ভাই বোনেরা, আপনাদের জন্য বিরাট সুখবর নিশ্চয়ই আপনারা পাওয়া গেছেন। তারপর আমার মুখ থেকে শুনেন, নির্বাচন কমিশনার বলছে আপনারা প্রবাসীরা প্রত্যেকেই ভোট দিতে পারবেন। প্রবাসে আমাদের 2 কোটি ভাই বোন বসবাস করে, এরকম একটা কথা আমি শুনছিলাম, সঠিক জানি না, ধৈর্য নেই। এর মধ্যে 1 কোটি ভোটার আছে, এটা ধৈর্য নিলাম। আপনারা যদি সঠিক কেউ কিছু জানেন আমাকে একটু মন্তব্য করে জানাবেন, নেক্সট ভিডিওতে আমি ক্লিয়ার করুম। এই যে 1 কোটি ভোটার ধৈর্য নিলাম, কিন্তু 1 কোটি ভোটার তাকে ভোট দিবে বলেন তো আপনারা? নিশ্চয়ই ওনাদের জন্য যারা লড়াই করছে, হ্যাঁ এই ভোটের জন্য লড়াই করতে হয়েছে, এই অধিকার আদায় করে দিল কে? জামাতে ইসলাম। হ্যাঁ জামাতে ইসলাম এর জন্য বিরাট বড় ফাইট দিছে। শুধু ফাইট দেয় নাই ভাই, একটা সুন্দর পরিকল্পনা কইরা এই সরকারকে বুঝাইতে সক্ষম হয়েছে। সরকার বলতে এই নির্বাচন কমিশনারকে বুঝাইতে সক্ষম হয়েছে এই পদ্ধতিতে যদি নির্বাচনটা করেন তাহলে আমরা বিদেশি ভোটগুলা নিতে পারি। ভাই ব্রাদার, বিদেশিরা তো আর বাংলাদেশে এসে ভোট দিবে না, দরকার কি? ওইখানে বৈশাখী ভোট দিতে পারবে, কোন অ্যাপস এর মাধ্যমে কোন সিস্টেমে ভোট দিবে সবকিছুর একটা রোড ম্যাপ জামাতে ইসলাম এই নির্বাচন কমিশনারকে দিছে এবং সেটা গ্রহণযোগ্যতা পাওয়া গেছে, আপনারা ভোট দিতে পারবেন। এখন আপনাদের এই ভোটের বিরুদ্ধে কারা কথা বলছিল আপনাদের মনে আছে? ম্যাডাম পাপিয়া বলছিল কেন ওরা ভোট দিবে, কেন ওরা এই অধিকার পাবে? ওরা তো 16 বছর জেল জুলুম খাটে নাই, ওরা নিরাপদ জায়গা ছিল, বিদেশে ছিল। হায় আপা, আপনি এটা কি বললেন? ওদের অবদান ভুইলা গেলেন? ওদের অবদান ভুইলা গেলে হবে? যখন রেভিডেন্স শট ডাউন করে দিছিল তখন দেখেন নাই পলক আইসা মাপ চাইতেছিল, কানতেছিল? ওইটা কি পলক তার ইচ্ছায়? না না না, ওইটা ওই যে আওয়ামী লীগের আপা বইলা দিছে তাড়াতাড়ি মাপ চা, নাইলে সর্বনাশ হয়ে যাবে। আরে ভাই, আমাদের অর্থনীতির মেরুদণ্ড এই প্রবাসী ভাই বোনেরা, ওরাই তো এই দেশটারে টিকায় রাখছে, আর তারা ভোট দিতে পারবে না। ভোট দেওয়ার জন্য জেল খাটতে হবে। আমি তো জেলে যাইনি কোনোদিন, আমি কি ভোট দিতে পারুম না? জেলে যাইতে হবে। তালি ভাই, আসলে হয়ে গেছে কি জানেন? ওই যে প্রথম যেটা আলাপ করছিলাম, ওই যে হাতের মধ্যে নিয়া গাড়ির সামনে দাঁড়ায় থাকা, গাড়ির সামনে দাঁড়ায় গেলে আপনি কি করবেন, কোন দিকে যাবেন? না পুলিশ কল করতে পারতেছেন, না বাঁচতে পারতেছেন, না ভাগতে পারতেছেন, জ্যামের মধ্যে আটকা গেছেন। তো তেমনি আমরাও না এই দেশের সবাই নিরহ মানুষগুলা এই জ্যামের মধ্যে আটকা গেছি, আর আমাদের সামনে ওই যে হাতে ওইটা নিয়ে দাঁড়ায় রয়েছে। আমাদেরকে যারা পরিচালনা করে, হ্যাঁ আমাদের রাজনীতি যারা পরিচালনা করে, তাদের মধ্যে কিছু সংখ্যক এই রাজনীতিবিদরা ওইটা নিয়ে দাঁড়ায় রয়েছে আমাদের সঙ্গে। আমরা কি করুম, কোন দিকে যাবো কোন? আপনারাই বললেন না, কোনো উপায় আছে? এই যে দেখেন রুমিন ফারহানা ম্যাডাম, উনি কিন্তু মাঝে মাঝে চরম সত্যি কথা বলে। হ্যাঁ উনি 2 রকম সত্যি কথা বলে। এক রকম হইলো আগেই ভালো ছিলাম, হ্যাঁ হাসিনার আমলে ওনারা ভালো ছিল, এখন এমন অবস্থা হয়েছে যে উনি দিনও বাইরেতে পারে না, হাসিনার আমলে উনি রাইতে বাইরেতে পারছে, এরকম একটা সত্যি কথা বলছে। আবার আরেকটা সত্যি কথা বলছে যে চাঁদাবাজি করে আমাদের দলের লোকেরাই। উনি নিজের দলের কথা বলছে, মানে বিএনপির কথা বলতেছে যে এরা চরম চাঁদাবাজি করতেছে, এদের জন্য দলের বদনাম হচ্ছে, এরকম কথা তো বলছে, তাই না? তবুও তো বলছে। এরকম কথা কয়জনে বলে? কেউ তো শিকারই যাইতে চায় না, বরঞ্চ চাঁদাবাজির পক্ষে লজিক দ্বারা করায়। কিভাবে যে না খায় আছে তার বউ বাচ্চা 10,000 টাকা নিলে কি আসে যায়? ভাই ওই 10,000 টাকা কার কাছ থেকে নিতেছে তো পথের আরেকজন গরিবের কাছ থেকে। সেটা বুঝেন না কেন? ওর তো ওই যোগ্যতাও নাই যে একজন গার্মেন্টস এর মালিকের কাছে যায় টাকা চাইবে 10,000। কারণ ছেঁচড়া চাঁদাবাজ তো ছেঁচড়া, ওই যে হাতের ওইটাই বুঝছেন, ওই পিস্তলের বদলে ওই চাঁদাবাজ। আর ওইটার পক্ষে আপনি কথা বলেন, আপনার এই পক্ষে কথা বলাতে জানেন এখন আরো মাঠ পর্যায়ে সাহস পেয়ে যাইব। তারা এই যুক্তিটাই দেখাবে যে দেখেন আমাদের নেতা কি বলছে, বীর মুক্তিযোদ্ধা কি বলছে, আমরা 15-16 বছর জুলুমের উপরে ছিলাম, এখন আমাদেরকে চাঁদা দেন। আর ওই চাঁদাটা টেম্পো স্ট্যান্ড রাস্তাঘাটের থেকে নিবে, কাদের কাছ থেকে? রাস্তাঘাটের দোকানদারি কারা করে ভাই? গরিব মানুষই তো করে। টেম্পো চালায় কে? গরিব মানুষই তো চালায়, তাই না? আর বীর মুক্তিযোদ্ধা আপনি যে বললেন ওনারা ব্যাংক লুট করে ফেলাইছে, কোন জায়গায় 13,000 কোটি টাকা নিয়ে নিচ্ছে, হাউজিং এর ব্যবসা কইরা কোটি কোটি টাকা লুটপাট করছে,
এগুলা শুধু আকার ইঙ্গিতে বলবেন না, প্রমাণ দেন। এই যে সাংবাদিক ভাইরা আপনারা যারা ইন্টারভিউ নেন, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন এই 13,000 কোটি টাকা কোন জায়গা থেকে নিছে, কোন জায়গায় হাউজিং থেকে লুটপাট করছে, কোন ব্যাংক ডাকাতি করছে, কখন ডাকাতি করলো, এগুলো সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করেন না কেন? আসলে জিজ্ঞাসা করেন না কেন জানেন? যে জিজ্ঞাসা করলে এই লোকটা তো আর আসবে না। হ্যাঁ, ওনারা যদি এখন জিজ্ঞাসা করে তাহলে অপমান করা হয়ে যায় না? ওনারা যদি এখন জিজ্ঞাসা করে, ওনারা যদি ধরে যে আপনাকে প্রমাণ করতে হবে কোন জায়গা থেকে নিচ্ছে, তাহলে তো বেজ্জিত হবে। কারণ উনি তো প্রমাণ দিতে পারবে না, প্রমাণ দিতে পারবে না। ওনাকে কেউ শিখাই দিছে, কোথাও শুনছে, ওইটাই এইসব বলতেছে। তবু আমি উনার কথা ফেলে দিব না। হ্যাঁ, উনার এই কথাগুলা আপনারা যারা সাংবাদিক আছেন, বিশেষ করে আমার দেশ পত্রিকা, আপনারা একটু তদন্ত করেন তো। উনার একটা সাক্ষাৎকার নেন, উনার এই সাক্ষাৎকার নিয়ে উনি কার নামে এই অভিযোগগুলো করলো এবং কারা কারা এই টাকা পয়সাগুলো লুট করলো, সমস্ত কিছুর একটা অনুসন্ধান চালান ভাই, ক্লিয়ার করেন। আমাদেরকে ক্লিয়ার করতে হবে। উনি এভাবে চ্যানেলে ঘুরে ঘুরে শুধু অভিযোগ করবে, অভিযোগ প্রমাণ করবে না, সেটা তো হয় না। সেটা হইতে দিবেন কেন? সেটা হইতে দেওয়া উচিত হবে না। অবশ্য আমি বলতেছি উচিত হবে না, কিন্তু জামাত ইসলাম, ছাত্র শিবির এইসবের কোনো প্রতিবাদ করবে না। কারণ কি জানেন? ওনারা একটা জিনিস বুঝা ফেলাইছে যে এরা যা কিছু বলবে ওরা তো চোরাবালিতে দাঁড়াই বলতেছে। হ্যাঁ, চোরাবালির উপরে দাঁড়ায় আছে, কিন্তু ওইখানে দাঁড়াই বলতেছে। আর যত কথা বলবে ততই নড়াচড়া হবে, ততই তলের দিকে যাবে, ততই বদনাম ছড়াবে। ওই যে হাতে ওইটার মতো যদি মাইখা দিত আপনার গাড়িতে, আপনি যদ্দূর যাইতেন দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে যাইতেন, তো ওই অবস্থা তো এখন দাঁড়ায় গেছে, তাই না? যার জন্য ওনারা প্রতিবাদ করে না, কোন রকম অভিযোগ করে না, প্রমাণও চায় না। যে ওরা বলতে থাকুক, ওরা এটা যত বলবে তত ওদের নিজেদের ক্ষতি হবে। দেখেন, গত 14 মাসে আমরা ভাবছিলাম আওয়ামী লীগ 2 বার একেবারে দুর্গন্ধ ছড়ায়া যাবে। তা কি হয়েছে? হয় নাই। অনেকটা বলতে শোনেন না, আগেই ভালো ছিলাম। এর পিছনে কারণ কি জানেন? বর্তমান অবস্থা দেখা। দেখেন, গত 16 বছর 17 বছর আওয়ামী লীগ অনেক জুলুম করছে, ওইটা তো তারা সহ্য করছে যে হ্যাঁ এরা ভাই আমাদের বিরোধী দল, ওরা আমাকে দমন করতে চাইবে, এটাই তো রীতিনীতি। কিন্তু নিজের দল যারা যদি নিজেই আঘাতপ্রাপ্ত হয় তখন কেমন লাগে? তখন কি এটা সহ্য হয়? সহ্য হয় না। গত 13-14 মাসে এই দলটার এত কথা ছড়াইছে, এত নেগেটিভ কথা ছড়াইছে, যার ফলে অনেকেই বলে আগেই ভালো ছিলাম। হ্যাঁ, কারণ এই আমলটা এত বেশি গ্যাঞ্জাম নিজেদের মধ্যে, ভাই কেউ একটা ঐক্যমতে আসতে পারলো না। হ্যাঁ, কেউ কিন্তু এক জায়গায় আসতে পারলো না। জুলাই গণ অভ্যুত্থানের রক্তের বিনিময়ে এক জায়গায় কেউ আসতে পারলো না। এক জায়গায় যদি আপনারা আইসা এমন কথা বলতেন যে না ডক্টর ইউনূস স্যার আপনাকে আমরা চাই না, সইরা যান, উনি 1 ঘন্টাও থাকতে পারতেন না। উনি যদি এতই খারাপ মানুষ হয়, সেইটার জন্যই একটা জায়গায় আসেন, অল রাজনীতি দল আইসা আমাদেরকে দেখান যে আমরা এক জায়গায় আইসা ওনার পদত্যাগ চাচ্ছি, উনি কাই চলে যাবে, তাই না? দেখেন, উনি নির্বাচন দিয়ে দিছে, সবাই বলা বলি করতেছে নির্বাচন জামাত ইসলাম চায় না, তারা নির্বাচন পিছাইতে চায়। যার জন্য ওই পিআর সিস্টেম, জুলাই গণ অভ্যুত্থানের সনদপত্র এইসব তাল বাহানা করে। আজকে ওনারা বলছে আমরা ফেব্রুয়ারি না ডিসেম্বরে নির্বাচন চাই, এমন কথা বলছে। হ্যাঁ, এই ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন। এখন কি আপনারা রেডি ডিসেম্বরে নির্বাচন করার জন্য? নিশ্চয়ই রেডি না, কিন্তু জামাত ইসলাম রেডি। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের পররাষ্ট্র উপদেষ্টা, কথিত এক প্রফেসর এবং কথিত এক পিএইচডি ডিগ্রি হোল্ডার, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। শুধু সোশ্যাল মিডিয়ায় না, জামাত ইসলামের মধ্যে তোলপাড়। জামাত ইসলামের বিভিন্ন উইং দফায় দফায় যোগাযোগ করছে, বসছে। আমির জামাত নড়েচড়ে বসছেন যে কি করা যায়, তাকে কত দ্রুত সরিয়ে দেওয়া যায়। মানে একটা উত্তেজনা চলছে বিষয়টা নিয়ে। তা আমির জামাতের এই কথিত প্রফেসর উপদেষ্টা এবং কথিত ডক্টর, ভুয়া প্রফেসর এবং ভুয়া ডক্টর, এটা এখন আর সন্দেহ নেই। তো এই মাহমুদুল হাসান এই লোকটাকে এমনিতেই যখন থেকে আমি তার চেহারা দেখছি কিংবা তার নাম শুনছি তখন থেকে আমার সন্দেহ হয়েছে, আর এখন তো বিস্তারিত তথ্যপত্র এসেছে। তো এটা নিয়ে মূলত তোলপাড় সৃষ্টি করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও বিশিষ্ট বুদ্ধিজীবী মোহাম্মদ ইশরাক, যাকে সবাই চিনেন। এছাড়া বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামান, এছাড়া ফ্রান্স প্রবাসী বিশিষ্ট ইমিগ্রেশন লয়ার এবং ফরাসি ভাষা বিশেষজ্ঞ এবং অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, লেখক, যিনি স্যাটায়ার করে লিখেন, জনাব মনোয়ার পাটোয়ারি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের 2-4 জন নেতা। আমি যাদের নাম বললাম এরাই, এর বাইরে কেউ নেই। বাকি যারা এদের বক্তব্য শেয়ার করা বা এদের রিয়াকশন হিসেবে।
এরা ফেসবুকে লিখে এই পররাষ্ট্র উপদেষ্টার পদ পদবি প্রায় খেয়ে দিয়েছেন, তার পদ আসলে নাই। এখন কিভাবে তাকে বিদায় দিবে জামাত, এই প্রক্রিয়ার মধ্যে আছে। এখন জাস্ট এই ইশরাক, অনর পাটোয়ারি, মনিরুজ্জামান এদের লেখার প্রভাবে যদি সরিয়ে দেয় তাহলেও একটু বিব্রতকর পরিস্থিতি আছে, যে ফেসবুকে লিখেছে তাতেই সরিয়ে দিলেন, তাহলে তো ফেসবুক দিয়ে চলতে হবে দলকে, এরকম একটা যুক্তি আছে। কিন্তু হোয়াট এভার, মূল কথা হচ্ছে যে ইশরাকরা এই মাহমুদুর হাসান নাকি এর ক্যারিয়ার খেয়ে দিয়েছে। শুধু আমিরে জামাতের পররাষ্ট্র উপদেষ্টা পদ নয়, এই জীবনে নতুন বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে কোথাও তিনি আর পাবলিকলি আসতে পারবেন না। এখন গোপনে কোনো অথবা কিছু চাকরি করে যদি খেতে পারেন, ডেটা অ্যানালাইসিস করতে পারেন, কিংবা একটা রিসার্চ ফার্মের সাথে আছেন, মানে ওই টাইপের যদি কোনো জব টপ করেন, কিন্তু সেলিব্রিটি, নেতা অথবা নেতার উপদেষ্টা বা সরকারি পদ পদবিতে আসা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি বা ভবিষ্যতে এরকম চিন্তা ভাবনা করেছে, মানে ওই ডিপ্লোম্যাট হিসাবে তার কেরিয়ার শেষ, এগুলো আর পারবেন না। তিনি নিজেকে যে জায়গায় নিতে চেয়েছিলেন ওই জায়গাটা একদম শেষ, ইশরাকটা খেয়ে দিয়েছেন। এখন এই বিষয়টা থেকে আমি প্রথমে যেটা বলতে চাই, আমার ফাইন্ডিংস, এক, যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের সাথে কেউ লাগতে যাবেন না, আপনার আমসালা সব যাবে। পিনাকি, ইলিয়াসদের সাথে যারা লাগতে গিয়েছে তারা কেউ আর রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারেনি এবং পারবে না, তাদের পলিটিক্যাল ক্যারিয়ার ওইখানেই শেষ। গোলাম মাওলা রনি জীবনে আর রাজনীতিতে দাঁড়াতে পারবেন না, পরিবারের অশান্তি লাগিয়ে দিয়েছেন ইলিয়াস। এছাড়া এই যে মির্জা আব্বাস, তিনি এমপি হতে পারবেন না, সামনে আরো খবর আছে। তো যাকে অনলাইন অ্যাক্টিভিস্টরা ধরে তার রাজনীতি বাংলাদেশে আর থাকে না। এখন মোহাম্মদ ইশরাকরা তারা ওইরকম ভিডিও কন্টেন্ট তৈরি করেন না বলে পিনাকিদের মতো এত জনপ্রিয় নন, কিন্তু লেখক, বিশেষ করে জামাত শিবিরের মধ্যে কোনো একটা বিষয়ে তোলপাড় তৈরি করার যথেষ্ট সক্ষমতা ইশরাক সাহেবরা রাখেন। জামাতের অনেক সিনিয়র নেতা বা অনেকেই তাকে দেখতে পারেন না, কিন্তু তিনি তার স্বাতন্ত্র্যবোধ বজায় রেখে অ্যাক্টিভিজম করে যাচ্ছেন এবং তার প্রভাব দিন দিন বেড়েই চলছে এবং তিনি প্রভাবিত করতে পারেন। তার লেখার মধ্যে একটা সম্মোহনী শক্তি আছে, একটা আপিল আছে। ব্যক্তিগতভাবে তাকে অপছন্দ করলেও তার লেখা পড়ে সাবকনসিয়াসলি অনেকে ইনফ্লুয়েন্সড হবেন, মোটিভেটেড হবেন, অথবা তার লেখার মাধ্যমে তার ব্রেইন ওয়াশড হবে, শেপড হবে। কিভাবে কি হবে তিনি নিজেও বুঝতে পারবেন না, তার লেখার মধ্যে এরকম একটা উপাদান আছে। তো সেই হিসাবে ইশরাকদের সাথে, হ্যাঁ, ইশরাকদের অনেক সমালোচনা, অনেক ক্রিটিক, এটা আমিও একদম অপছন্দ করি কিংবা একমত নই, ঠিক আছে। কিন্তু আপনি তাদের সাথে লাগতে যাওয়া, আপনি তার যুক্তি রিফিউট করেন, কিন্তু লাগতে গেলে আপনার ক্যারিয়ার এখানেই শেষ। কারণ ইশরাকদের পলিটিক্যাল ক্যারিয়ার নাই, তারা অ্যাক্টিভিজম করে, তাদের কাজই হচ্ছে এটা। অতএব এখান থেকে একটা শিক্ষা, যে এই কি প্রফেসর না মাহমুদুল হাসান না রহমান, আমি জানিও না নাম ঠিক মতো, একে জয় বাংলা খুলে দিয়েছেন, তাহলে এদের পাওয়ারটা কি এটা বুঝুন, এখান থেকে শিক্ষা নেন, আমি সতর্ক করে দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে, এই মাহমুদুল হাসান না রহমান এদেরকে নিয়ে আমার ইন্টারেস্ট নাই করে। এই লোকটাকে আমি যেদিন দেখেছি সেদিনই মনে হয়েছে এ টু জেড পিওর একজন বাটপার। আমি আমার মনের কথাটা এই প্রথম বললাম, ফার্স্ট সাইটে আমি বলে দিয়েছি। অতএব তাকে, যেহেতু তাকে জামাত সরিয়ে দিচ্ছে, এটা ফাইনাল হয়েছে, এখন সরিয়ে দেওয়ার পদ্ধতিটা বা কবে সরাবে এটা নিয়ে একটু অপেক্ষা। তাকে ঘিরে আমার তেমন কোনো ইন্টারেস্ট নাই। আমার অবজারভেশন হচ্ছে আমিরে জামাত তো একটা কঠিন ফাঁদে পড়েছে। দেখেন, এই মাহমুদুল হাসান, প্রথম হচ্ছে তার নাম কি, একটা ফেসবুকের এখন ওরকম খুঁজে পাওয়া যায় না, আইডি টিডি লক করে মানে চোরের মতো পালানোর রাস্তা খুঁজছেন। মাহমুদুল হাসান পিএইচডি। কোন ব্যক্তি তার নামের শেষে পিএইচডি শব্দটা লাগায়, একদম স্যাসরা টাইপের না হলে এটা লাগায় না। পিএইচডি করেছেন, আবার অনেকে বিএ কি অমুক তমুক, এই যে শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি নামের সাথে লাগানো, নামের সাথে ডক্টর পিছনে লাগানো, এটা ঠিক আছে, কিন্তু পিএইচডি লাগানো এটা স্যাসরামি, এটা হীনমন্যতা থেকে, যে আমি শিক্ষিত হয়েছি, একদম নিচু লেভেল থেকে আমি শিক্ষিত হয়েছি, অতএব জাতি জানুক আমি শিক্ষিত। এটা প্রাচীনকালে বা আজ থেকে 30-40 বছর আগে অনেকে করতো। যখন মাস্টার্স ডিগ্রি বা বিএ পাস খুঁজে পাওয়া যেত না, তখন নামের সাথে লাগাতো বিবিএ, এমবিএ, বিএড, এমএ, এগুলো। তো এটা এক বর্তমান বাস্তবতা, এটা স্যাসরামি। আর দ্বিতীয় কথা হচ্ছে, তার ড্রেস আপ দেখে আমি বুঝছি যে এই রুচিহীন ব্যক্তি। তার টাই পরার যে স্টাইল, দাঁড়ানোর যে স্টাইল, জুতার যে ম্যাচিং এবং ব্লেজারের যে স্টাইল, আমার কাছে কোনোটা স্মার্ট মনে হয়নি। আবার
অভিযোগ যেটা উঠেছে যে তার পিএইচডি নাকি ভুয়া। শিক্ষাগত যোগ্যতা একটু খুঁজলাম, যে বাংলাদেশের কোনো শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার কোনো ডিগ্রি নেই, বা তিনি ফরেন পলিসি নিয়ে কাজ করেন, যে এখানে তার ইন্টারন্যাশনাল রিলেশনস বা এই রিলেটেড কোনো ডিসিপ্লিনে পড়াশোনা নেই। কোথায় কোন প্রাইভেট ইউনিভার্সিটি নাকি কি বিবি এমবিএ করেছেন, ও কোথায় বিদেশে কি একটু হাবিজাবি করেছেন, পিএইচডি ডিগ্রিও নাকি ভুয়া। তো এই টাইপের একজন বাটপার টাইপের লোক, যারা নারী নক্ষত্র সব বের হয়ে গেছে। তিনি 5 অগস্টের দিন হাসিনার সাথে তার থাকা ছবি, র্যাবের ডিজির সাথে সাক্ষাৎ, মন্ত্রীদের সাথে সাক্ষাতের ছবি, এরকম অনেক ছবি ডিলিট করেছে। 5 আগস্ট মনে হয় সে সারাদিন তার আওয়ামী লীগের এমপি মন্ত্রী হাসিনার সাথে ছবি ডিলিট করতে কাটিয়েছে, কিন্তু প্রমাণ রয়ে গেছে। এবং দেখা করেছেন কখন কার সাথে, প্রাইম মিনিস্টারের সাথে হাসিনার সাথে দেখা করেছেন, এবং হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ ভিশন, অমুক্তম, এগুলো একজন যিনি কি বলে ওটা পৃষ্ঠপোষক কিংবা যেভাবে তার সাথে কাজ করেছেন, এটা ওপেন। এবং ধর্ষণ মামলায় জেল খাটা, এরকম একজন চরিত্রহীন বিতর্কিত আওয়ামী দালাল চাটুকার, তিনি ডাক্তার শফিকুর রহমানের উপদেষ্টা হিসেবে আসলেন কিভাবে? দেখেন, এখানে উপদেষ্টা ব্যাখ্যা আছে। জামাত ইসলামীর গঠনতন্ত্রে আমিরে জামাতের উপদেষ্টা বলতে কোনো পদ নাই, নায়েবে আমিরে তার সহযোগী, ওইটাই উপদেষ্টা আপনি ধরে নিতে পারেন। এখানে বেতনের বিনিময়ে এক্সপার্ট রাখা, কিন্তু তিনি কিসের এক্সপার্ট? তিনি তো অযোগ্য, কিন্তু বাটপার। তার কি শিক্ষাগত যোগ্যতা, কি স্কিল, ফরেন পলিসির কি বুঝেন? আমি তার সংক্ষিপ্ত দুই একটা কথা শুনে বুঝতে পারছি যে একদম ইতর শ্রেণী, থার্ড ক্লাস, কোনো কোয়ালিটি নেই। কারণ এরকম একজন কোয়ালিটিহীন ব্যক্তি তিনি আমিরে জামাতের কাছে গেলেন কিভাবে? হাসিনার সাথে চলতো, হাসিনার সাথে ছবি, জেল খাটা একজন লোক, কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে তিনি আমিরে জামাতের উপদেষ্টা পদ গ্রহণ করেন। হাউ ইজ ইট পসিবল? এবং এমনকি এই যে জামাতের লোগো নিয়ে যে ঘটনাটা, দেখেন এটাও একটু, এটা একটা কেলেঙ্কারির মতো। হ্যাঁ, লোগো নতুন ডিজাইন করা হবে, ঠিক আছে, সব ঠিক আছে, এটা প্রক্রিয়া, এবং সেটা সাংগঠনিক একটা স্ট্রাকচারের মধ্য দিয়ে অ্যাপ্রুভ হতে হবে। কিন্তু সেই ডিপ্লোম্যাটিক মিটিং এ হঠাৎ আপনি লাগিয়ে দিলেন ফাইনালাইজড হওয়ার আগেই। তো ফাইনালাইজড হওয়ার আগে আপনি ডিপ্লোম্যাটিক মিটিং এর ব্যাকগ্রাউন্ডে লোগো লাগিয়ে দিলেন, ওটা ওই এই কি প্রফেসর নাকি এই ভন্ডের বুদ্ধিতে হয়েছে, এটা এই বাটপারের। তা আমিরে জামাতকে ঘিরে একটা বড় সিন্ডিকেট আছে, যেটা ফাঁদ, যারা কখনো লোগো কাণ্ড ঘটে। আর এই ধরনের একজন অসৎ লোক, একজন অযোগ্য লোক, একজন ইতর শ্রেণীর লোক, একজন অপরাধী, একজন হাসিনার পাচাটা, সে আমিরে জামাতের উপদেষ্টা হয়। জামাতের মধ্যে একটা বিশাল সিন্ডিকেট তাকে, মানে এটা কি কেউ জানে না? এই যে ফেসবুকে এখন যে বের হচ্ছে হাসিনার সাথে ছবি, আওয়ামী লীগের মন্ত্রী এমপি এদের সাথে ছবি, হাসিনার প্রশংসা, এটা যাচাই বাছাই না করে তাকে এখানে আনা হয়েছে। মানে এই যে জামাত ক্ষমতার কাছাকাছি এসেছে, এরকম দুই একটা কেলেঙ্কারির মাধ্যমেই তো ধস নামতে পারে জামাতের পরে। আমিরে জামাতকে ঘিরে একটা বড় সিন্ডিকেট আছে, যারা আমিরে জামাতকে ভুলভাল বোঝায়, আমিরে জামাতের উপদেষ্টা বানিয়ে দেয় এরকম বাটপার শ্রেণীর লোককে, এরকম তেলবাজকে। তেলবাজি করে নানান ভাবে আমিরে জামাতের কাছে যাওয়া যায়, অথচ জামাতের পিওর লোক তারা শিডিউল পায় না। আপনি শিবির করেছেন, জামাতের প্রতি ডেডিকেটেড, আপনি শিডিউল পাবেন না। কিন্তু এই হাসিনার দালালেরা উপদেষ্টা হয়ে বসে থাকে। এখন এই মাহমুদুল হাসান যতই এই যে ছবি তোলা, সব জায়গায় ছবি তুলে আপলোড দেয়, এবং 5 আগস্টের বা 8 আগস্ট থেকে ইউনুসের সাথে ছবি সব আপলোড দিতে থাকে এই বাটপার। এবং এই বাটপার কি করেছে, হুমকি দেয়। কি হুমকি? অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানায় আমার বিরুদ্ধে কুৎসা রটনাকারীদের গ্রেপ্তার করার জন্য। কাকে গ্রেপ্তার করেছে? আমি খোঁজ নিয়ে দেখলাম যে কাউকে গ্রেপ্তার করেনি। এটা মানে ভাব নাই, ফাও যে গ্রেপ্তার করার জন্য। পর্যায়ক্রমে আশা করি সকল হতচ্ছাড়াদেরকে সাইবার ক্রাইম আইনে মামলা আওতায় আনতে পারবো। ধন্যবাদ জানাই ইস্ট ইন্টারন্যাশনাল ল এনফোর্সমেন্ট এজেন্সি, আবিজেবের বাটপার, এগুলো সব চাপাবাজি। আর একজন ফেসবুকে কমেন্টকারী বা পোস্টকারীকে যদি কোনোভাবে হয়রানি করা হয়, এর দায় আমিরে জামাতকে নিবে। আমিরে জামাতের কার্যালয় ঘেরাও করা হবে। আমিরে জামাতকে ঘিরে এই সিন্ডিকেট কেন? মানুষজন কষ্ট করে জামাত করে, নিজের পকেটের টাকা খরচ করে জামাত ইসলামী করে, দিন রাত পরিশ্রম করে জামাত ইসলামীকে এই সফলতার কাছাকাছি নিয়ে এসেছে। আর কিছু চাটুকার, বাটপার, ধান্দাবাজ আমিরে জামাতকে ঘিরে সিন্ডিকেট করবে, আবার হুমকি দেয় যে ধন্যবাদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই বাটপারের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে। এবং কারা আমিরে জামাতের উপদেষ্টা বানাতে, এই বাটপারকে উপদেষ্টা বানাতে হেল্প করেছে, তাদেরকেও চিহ্নিত করতে হবে, নইলে জামাতের সামনে বিপদ আছে। করোনা যাই হোক, এর পুরো দায়ভার আমিরে জামাতকে নিতে হবে। তার উপদেষ্টা অবশ্যই তার এখানে এটা যাচাই বাছাই করা উচিত ছিল। অতএব আমিরে জামাত একটা মহা কেলেঙ্কারি ঘটালেন।